বাঘের মতো এখন গর্জন দিয়ে উঠতে হবে। আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন, যখন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যখন মঞ্চ প্রবেশ করেছেন, তার পিছনে অসংখ্য নেতা কর্মী যারা এসেছেন তারা বাঘের মতো গর্জন দিয়ে এসেছেন। প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো বাঘের মতো গর্জন দিয়ে এই ইউনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। আজকে বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই যুক্তরাজ্যের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। সরকারকে টেররিস্ট অ্যাটাক করা হয়েছে, কোটা বলতে কোনো কিছু নাই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে জামাত বিএনপি জঙ্গিবাদ বাংলাদেশে যে ধ্বংসটা চালিয়েছে আমাদের। বাংলাদেশের যে কয়েকজনকে শেষ করার ঘটনা ঘটেছে তা পুলিশের বিরুদ্ধে হয়নি, পুলিশের দ্বারা হয়নি। ওদের মুভমেন্টের ভিতরেই কিলিং এজেন্ট ছিল। ওরা যে কার্তুজটা ব্যবহার করেছে, ওদের যে অ্যাডভাইজার শওকত সাহেব, তিনি নিজেই বলেছেন এই কার্তুজ পুলিশের কাছে থাকে না। চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই যে শেখ হাসিনার যে অস্থিরতা, হুটহাট করে অনেক কিছু করার তার যে ক্ষমতা, ইচ্ছা, অভ্যাস, সে কথা বলেছে, সেটা যে তিনি করবেন না এই কথা কিন্তু বলা যায়। এবং তার মধ্যে অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান এবং পরিকল্পনা কাজ করে। যেমন তিনি 1981 সালে যেভাবে ফিরে এসেছেন, তারপর তার জীবনে অনেকগুলো উত্থান পতন ঘটেছে। প্রায় সব ক্ষেত্রে তিনি প্রচন্ড সাহস নিয়ে এগিয়ে গেছেন। তারপর 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। এত গ্রেনেড হামলার মধ্যে তিনি পায়ে হেঁটে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন। ওই সময়টিতে আহতদেরকে দেখার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই তিনি পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য। তো এটার একটি স্পিরিট আছে। এটা আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিএনপি। সেই সঙ্গে দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্ঠরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে 18 সালে কোটা সংস্কার বাতিল করেছেন। পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত, বাংলাদেশ সরকার একমত। তাহলে হত্যাযোগ্য কেন? একটাই কারণ, এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, জামাত, যারা 71 মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, যারা 75 এবং বন্ধুকে হত্যা করেছে, যারা 21 আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী, তারা চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই যে শেখ হাসিনার যে অস্থিরতা, হুটহাট করে অনেক কিছু করার তার যে ক্ষমতা, ইচ্ছা, অভ্যাস, সে কথা বলেছে, সেটা যে তিনি করবেন না এই কথা কিন্তু বলা যায়। এবং তার মধ্যে অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান এবং পরিকল্পনা কাজ করে। যেমন তিনি 1981 সালে যেভাবে ফিরে এসেছেন, তারপর তার জীবনে অনেকগুলো উত্থান পতন ঘটেছে। প্রায় সব ক্ষেত্রে তিনি প্রচন্ড সাহস নিয়ে এগিয়ে গেছেন। তারপর 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। এত গ্রেনেড হামলার মধ্যে তিনি পায়ে হেঁটে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন। ওই সময়টিতে আহতদেরকে দেখার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই তিনি পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য। তো এটার একটি স্পিরিট আছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন, সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরো নতুন কৌশলে, সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক, এটি তিনি করবেন। ভারতের সঙ্গে গত 1 মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে এবং সাম্প্রতিক সময় যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের পরে কিংবা পরে, এটি আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি কিংবা সমসাময়িক গত 100 বছর ইতিহাসে কখনো শুনিনি। ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। তারা ইনু সরকারকে অপদস্থ করতে, বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে
এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন তারা তাদের যে আচরণ, সে আচরণ মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে, নাকি চট্টগ্রাম দখল করবে, নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে, নাকি যে ফেনীতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করবে, ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে, জুমল্যান্ড। সেই অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন, আমলারা কথা বলছেন, তারপর রাজনীতিবিদদের কথা বলছেন, সাধারণ জনগণ কথা বলছেন, আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো, যেন তারা পাগল হয়ে গেছে, সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে। তো এর প্রেক্ষিতে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে, তারপর আত্মসমর্পণ করবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে এরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। পর্দার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বাস্তবে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধীর থেকেছেন, স্থির থেকেছেন, কথা খুব কম বলেছেন, এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বাট সমতার ভিত্তিতে। আর তা যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ পিস হিসেবে যারা পরিচিত, উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্য যারা আছেন, তারা খুব কঠোর ভাষায় বলেছেন। একজন উপদেষ্টা বলেছেন যে একেবারে এই প্রচারণা যখন শুরু হবে, এটা তো গোয়েন্দা লেভেলে 1 মাসেরও আগে, এই যে যুদ্ধটা বাক যুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে। তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন, বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে, সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে, তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন। কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে। তো ভারতের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে ওটা ভারতের জন্য বুমেরাং হয়েছে, ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, এবং একই সঙ্গে বহির্বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে আক্রমণ চালিয়েছে, এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে। দ্বিতীয়ত বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে, তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যারা আসবে বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে। এটা ভারত কখনো স্বপ্ন কল্পনা করেনি বাংলাদেশের কোনো একটা ভূমিকা নিতে পারে। এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতা এবং এত অল্প চিন্তার ভারতের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সাংবাদিক, তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেবো না, আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা, তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে, 6-7 দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে, এই 6-7 দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে, রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে। আমরা যেমন ফল ফলাদি মিশর থেকে আনি, তো রেফ্রিজারেটরে করে আনি, তো একটা কন্টেনারের ভাড়া যদি $800 হয়, $800 হয়, ধরুন বা 1 লাখ টাকা হয়, তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় 6 লাখ টাকা, মানে মিনিমাম নর্মাল এসে 6-7 গুণ বেশি ভাড়া দিতে হয়। তাহলে পণ্যমূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে, এগুলো 250 টাকা থেকে 300 টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন, আপনি দেখবেন যে হাইয়েস্ট 20 থেকে 25 টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে মিশর তো আমরা রিফার কন্টেনারে আনতেছি। আবার আমরা আদা, রসুন, পেঁয়াজ আমরা যদি চীন থেকে আনি, আমাদেরকে রিফার কন্টেনারে করে আনতে হয়, এর কারণ হলো এখানে খরচ একটু বেড়ে যায়। তো ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এখানে ডবল, অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয়, কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না, কারণ ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে, তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, ভারতে রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে, ভারতের রিফার কন্টেনার। তো ভারতের যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো যে মান এবং এখানে যে উৎপাদন ব্যয় এবং ভাড়া, তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট 25% কম, ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না। তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আর যদি উইদাউট রিফার নর্মাল ভাবে তারা এক্সপোর্ট করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তবর্তী রাষ্ট্র, যেখানে 3 থেকে 4 দিনের মধ্যে তারা মাল পৌঁছে দিতে পারে। তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি, তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে, অথবা তাদেরকে রিফার কন্টেনার করে অ্যাটলিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার থেকে 25% to 50% অর্ধেক মূল্যে বিক্রি করে রিফার কন্টেনার করে ইউরোপে বিক্রি করতে হবে, তাও শিওর না। এখানে হলো যে চায়নাতে ইউরোপের মানুষ কাজকর্ম অত ঝামেলা যেতে চায় না, আমরা যেমন বেশি পেঁয়াজ চাই, ছোট ছোট গুটি গুটি পেঁয়াজ চাই, কিন্তু ইউরোপে সে চিন্তা করে একটা পেঁয়াজে যদি আধা কেজি হয়ে যায়, তো ওই একটা পেঁয়াজ দিয়েই সে দেখা গেল সব কাজ করে ফেলো, এই সময় তাদের নেই। তো আমরা যে ধরনের পেঁয়াজ উৎপন্ন করার ক্ষমতা
ভারতের নেই। ভারতের পেঁয়াজ আমাদের দেশের মতোই দেশি পেঁয়াজ, একটু বড় হয় ক্ষেত্র বিশেষে, এটা 60 to 70% হায়ার। তো কাজেই সেই পেঁয়াজগুলো আমরা এনে মূলত ভারতকে রক্ষা করি, কাঁচামাল চিনে রক্ষা করি। কিন্তু ভারত এটাকে বলে যে আমরা তোমাদের পেঁয়াজ না দিলে খাবে কি, চিনি না দিলে খাবে কি, তুলা না দিলে খাবে কি। আমরা ভারত থেকে তুলা আনি, কিন্তু তুলার মান খুবই খারাপ, খুবই খারাপ। এবং এই খারাপ তুলার কারণে আমরা ফ্যাব্রিকের উন্নয়ন করতে পারি না। কিন্তু আমরা তুলা যদি মধ্যপ্রাচ্য থেকে এই থেকে মানে রাশিয়া থেকে তুলা আনি, সবচেয়ে ভালো তুলা, তারপরে তার চেয়ে ভালো তুলা ইজিপ্টে, তারপরে পাকিস্তানি কটন, আনবিলিভেবল, পাকিস্তান ওয়ান অফ দ্য ফাইনেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু ভারতের সেটা হয়তো 25% বা বেশি যাবে। কিন্তু সমস্যাটা, লাভটা যেটা হবে যে ওই যে মার্কেটটা তৈরি হবে, কটনের যে মার্কেটটা বাংলাদেশে তৈরি হবে, তাহলে আমাদের হাই ভ্যালু প্রোডাক্টে চলে যাবে। ইজিপশিয়ান কটনের থেকে তৈরি করা যায় সুতা, এবং সুতা থেকে যে ফ্যাব্রিক গুলো, এগুলোর ভ্যালু অ্যাড হবে অ্যাটলিস্ট 50%। মানে আমরা কটনে 25% টাকা বেশি দিলাম, কিন্তু এটা দ্বারা যে আমরা ফিনিশড প্রোডাক্ট, সেটা ইয়ার্ন বলি কিংবা ফ্যাব্রিক বলি, সেটা ভ্যালু হয়ে যাবে ডবল। কিন্তু প্রথম 6 থেকে 7 মাস কষ্ট হবে। এরপরে দেখবেন যে ভারতীয় কোনো জিনিসই আমাদের দেশে আসবে না, একেবারে আসবে না। ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে, এবং এটা শুরু হয়েছে। এখন আমরা পাকিস্তান থেকে আনছি, চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে। এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সরাসরি জাহাজ যোগাযোগ, এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। এই কারণে এই জাতিটা এমন একটা ব্যাপার, তারা যে চাণক্য নীতিতে চলে। তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও। তারপরে যদি তারা ভয় না পায়, তখন এই বেইমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। তৃতীয় হলো দূর থেকে হুমকি দেখাও, যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। এই 3টে জিনিসই কিন্তু তারা আলটিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই 1-1.5 মাসে। আর চতুর্থ যে জিনিসটি, যদি এই জায়গাতে ব্যর্থ হও, তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো। এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। এখানে চাণক্য নীতির আরেকটা বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্রের তোমার যে প্রতিবেশী রাষ্ট্র, সে কখনো তোমার বন্ধু না, সে তোমার শত্রু, জগন রাষ্ট্র। তো কাজে বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে। তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনোই এদের সঙ্গে যুদ্ধ যাবে, স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোনো একটি রাষ্ট্র দখল করেছে, তার উপর আধিপত্য করেছে, এটা হয়নি। তারা হুমকি করেছে, দাবি করেছে, সিনেমা স্টাইলে বোমা নিক্ষেপ করেছে, তারপরে অনেক কিছু করেছে, এটা সিনেমাতে, বলিউড সিনেমাতে। কিন্তু বাস্তবে তারা কখনোই পাকিস্তান বলেন, চীন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি, এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই। বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুলিতন্দি পর্যন্ত গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে। এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না, এটা বাংলাদেশের বিষয়। কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে, এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না। কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক, এই আন্দোলন যদি চলে, তাহলে সে চাইলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয় যুদ্ধকে দাঁড়িয়ে দিতে পারবে, নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্ট, যেটা 1971 সালের পরে আমরা করেছি, পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম। আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশন গুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। এখানে ভারতের $8 বিলিয়ন লস হয়েছে আফগানিস্তানে। এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে ইউনিট সরকার বেশি না, এখান থেকে 4-5 বার কামান দাগে, ওখান থেকে 4-5 বার কামান দাগে, এই 24 ঘন্টার এই আনরেস্টকে কেন্দ্র করে ভারতের সাথে এ যাবৎ যত চুক্তি হয়েছে, এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে, এই সব জিনিসগুলো বাংলাদেশ সরকার আটকে দিতে পারবে। এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না। এবং যদি আন্তর্জাতিক আদালতে যায়, তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো, যুদ্ধ করলে আমাদের এত $1 বিলিয়ন। তারা যদি $1 বিলিয়ন কথা বলে, বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে $20 বিলিয়ন। এই বার্গেনিং এর পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে, যেটা ভারত বুঝতে পেরেছে। চাণক্যের দেশ তো, ভারত বুঝতে পেরেছে। আর বুঝতে পারার কারণে এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে, এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই। আপনার অবাক হয়ে যাবে যে ভারতের ভূগোলদের বা সুলতানদের যেমন হ্যারেম ছিল, বা হিন্দু বড় বড় রাজাবাসাদের যে রাজপ্রাসাদ ছিল, সেখানে দেশীয় অনেক ছোট ছোট জমিদার, দেশীয় রাজা, জেনারেল, তাদের কন্যাদেরকে সেখানে দিয়ে আসতো রাজার মনোরঞ্জনের জন্য। নিজের কন্যা সেখানে প্রতিটা হিসেবে কাজ করতো, বিনিময়ে সে তার জায়গির রক্ষা করতো, রাজ উপাধি লাভ করতো, আর সব জায়গায় সে গর্ব করে বলে বেড়াতো যে আমার কন্যা সেই রাজার অঙ্কশায়িনী।
এইটা একদিন দুদিনের নয়, শত শত হাজার হাজার বছরের ভারতের ইতিহাসে সেটা রয়েছে। তো বোঝার চেষ্টা করি, নিজের কন্যাকে অন্যের অঙ্ক সায়নী করে দেয়, এই যে অভ্যাসটা যাদের রক্তের মধ্যে আছে তাদের কারো পা ধরতে খুব বেশি সময় লাগে না। তো কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসের পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না। যদি পা ধরে কান্নাকাটি করে, এমনকি নরেন্দ্র মোদী চলে আসে, নরেন্দ্র মোদীর ইতিহাস আছে, সে যেভাবে মজুর সরকার গঠন করার পরে তিনি একেবারে বেহায়ের মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে, এবং তাকে অপমান করার জন্য মজুর চলে গেলেন চীনে। আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একেবারে শেষ অনুষ্ঠানটিতে, শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে। তো নরেন্দ্র মোদী একেবারে বেহায়ের মতো জোর করে এখানে আসলেন। তার ফলে কি হলো, অনেকগুলো মানুষ হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো, অনেক মানুষ মারা গেল, 11-12 জন লোক মারা গেল, এবং যে মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল। তো এইগুলো ভারতের বেহায়াপনা। আবার যে এতটা বেহায়া হয়ে বাংলাদেশে এলো, কয়েকদিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তারা অপমান করে দিল, সেখানে এয়ারপোর্টে নিয়ে, মানে কলকাতাতে নিয়ে। আবার এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে এখান থেকে, সেই শেখ হাসিনাকে যদি ডক্টর ইউনূসের, মানে যাকে বলা হয় গ্রোথ প্রশমিত করার জন্য, তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সবাই আশ্চর্য হলো, আমি কিন্তু আশ্চর্য হব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে যে কয়েকজনকে শেষ করার ঘটনা ঘটেছে তা পুলিশের বিরুদ্ধে হয়নি, পুলিশের দ্বারা হয়নি, ওদের মুভমেন্টের ভিতরেই কিলিং এজেন্ট ছিল। ওরা যে কার্তুজটা ব্যবহার করেছে, ওদের যে অ্যাডভাইজার শওকত সাহেব, তিনি নিজেই বলেছেন এই কার্তুজ পুলিশের কাছে থাকে না। তার মানে সাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আজ পর্যন্ত এই কার্তুজের ব্যাপারে কে ব্যবহার করেছে কোনো তদন্ত নেই। কিছু পুরুষ মানুষ বোরখা পড়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ফোন কলের অডিও ফাঁস, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশের নারকীয় শেষ করার যে ঘটনা ঘটেছে তাতে যে কার্তুজ ব্যবহার করা হয়েছে তা নাকি পুলিশের নয়। তাহলে কার? সবকিছু এই অডিওতে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি ফোন কলে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের হাতে এসেছে সেই কল রেকর্ড। তবে জানিয়ে রাখি, এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি ভয়াবহ বিস্ফোরক মন্তব্য। অর্থাৎ যে আন্দোলন নিয়ে গর্জে উঠেছিল বাংলাদেশ এক সময়, যে আন্দোলনের ফলে 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা, সেই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছিল তা নাকি পুলিশের গুলিতে হয়নি, ওদের মুভমেন্টের ভিতরেই কিলিং এজেন্ট ছিল। ওরা যে কার্তুজটা ব্যবহার করেছে, ওদের যে অ্যাডভাইজার শওকত সাহেব, তিনি নিজেই বলেছেন এই কার্তুজ পুলিশের কাছে থাকে না। তার মানে সাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আজ পর্যন্ত এই কার্তুজের ব্যাপারে কে ব্যবহার করেছে কোনো তদন্ত নেই। কিছু পুরুষ মানুষ বোরখা পড়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ফোন কলের অডিও ফাঁস, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশে যে নারকীয় শেষ করার ঘটনা ঘটেছে তাতে যে কার্তুজ ব্যবহার করা হয়েছে তা নাকি পুলিশের নয়। আর এই ভাইরাল অডিও কলে কি উঠে এসেছে শোনাবো আপনাদের। যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো, মানুষ মানে যে পুলিশের বিরুদ্ধে কিন্তু হয়নি। জি আপা। ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। জি আপা। ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার শওকত সাহেব, আর্মি লোক, জি আপা, তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না। জি আপা। তার মানে সাধারণ লোকের কাছে আর্ম ছিল, আর ওই বুলেট ওদের কার কাছে আছে কেউ। আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই, বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক, পুরুষ মানুষ বোরখা পরা, জি পুরুষ মানুষ বোরখা পরে, জি আপা, তখন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে দিচ্ছে। এবং আমি যখন রোগীদের দেখতে গেলাম, আমি প্রত্যেকটা রোগীদের দেখতে গেছি, আমি প্রত্যেক খাবার দেওয়া তখন বাংলাদেশের সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা, 50,000 টাকা করে দিয়ে তাদেরকে এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম। 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। জি আপা। যাও, সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না। জি আপা। এই হিসাবে কোর্টের কেসের ভার্ডিক্ট ছিল 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাও না। জি জি জি, এটা মাফ করে দিল। আরেকটা সে ছিল, তিনি কিছু টাকা পেমেন্ট করছে। তো এটা মানে তারা স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিক্টটা আসার কথা ছিল। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা, জি। ওই ভার্ডিক্ট গুলি মানে ওই 18 কেস, সে কিন্তু ওই জন্য 6 তারিখে 5 তারিখে নিয়ে আসলো। জি। আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে 700 লোকের। জি আপা, জি। তাদের ক্ষমতা থাকতে চাই না, কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে।
যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাআল্লাহ আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে, তার ফলস ছবি দেখালে আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই। জি আপা। যেখানে ভিজিটিং ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না, কিছুটা গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ও সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের। আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি আপা, বুঝছেন, সম্মান তারা দিল। আমরা তো জানি আপা আপনার অ্যাচিভমেন্ট, আপনি যা করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য বা করবেন, এটা কেউ করতে পারে না, পারবেও না, এটা বিদেশিরাও স্বীকার করে। আমি তো আপা মানে 10 বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে। আমরা তো বিভিন্ন অর্গানাইজেশনে আছে, আমরা ইনশাআল্লাহ আপা আমি বাংলাদেশে কাজ করো, যাতে ইলিগাল লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে, সে 495 জন আমাদের উপজেলার চেয়ারম্যান। জি আপা। 5000 5,500 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেয়র, পৌর কর্পোরেশনের মেয়র, সিটি কর্পোরেশন, তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল। এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম। জি আপা। এখন বন্যার সময় মাইকিং করে টাকা উঠাচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই। ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে। এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে, হাতে অস্ত্র আর লাঠি। জি আপা। জি জি আপা। আমার কোনোদিন নয় যে তারা মারছে না, জি, কারণে কারাগারে ইয়ে করছে দিন দিন। এটা করে যাচ্ছে, এর কোনো ইনকোয়ারি নাই, এর কোনো বিচার নাই, কিছু নেই। স্কুলের টিচার প্রায় 1000 কত 200 উপরে, ইউনিভার্সিটির প্রিন্সিপাল দিয়ে তাদেরকে অপমান করে। জি আপা, আমরা এটা লিখছি আপা, এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান, সে হলো ফ্রান্সের একজন এমপি, তার কাছে লিখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি। এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা? বুঝছেন, এই অপমানের জন্য একজন এটা কে নেবে? আর যে ছেলেগুলো মারা গেছে, জি আপা, খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62, যেটা আমাদের ব্রিগেডিয়ার সাকাত সাহেব বলছে, আমরা তো এগুলি চিনি না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুল। সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ মঞ্চ উপস্থিত যারা আছেন এবং যত নেতৃবৃন্দ আছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, আমাদের সবচেয়ে যেই কাজটি করতে হবে, আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের বাঘের মতো এখন গর্জন দিয়ে উঠতে হবে। আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন, যখন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যখন মঞ্চ প্রবেশ করেছেন, তার পিছনে অসংখ্য নেতা কর্মী যারা এসেছেন, তারা বাঘের মতো গর্জন দিয়ে এসেছেন। প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো বাঘের মতো গর্জন দিয়ে এই ইনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। আজকে আমাদের পিছনে থেকে আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে যদি আমাদের এই ইউনুস সরকারকে যদি আমরা হটাতে চাই, আমাদেরকে জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা কিন্তু প্রত্যেকেই ছিল তরুণ, প্রত্যেকেই ছিল স্মার্ট, তারা ছোট ছোট শিশু বাচ্চারা আমাদেরকে এই দেশটাকে বিপদে ফেলে দিয়েছে। তাই আমাদের মতো আমি বলবো সকলকে তারুণ্যের হাত ধরে এই যুবলীগকে যুক্তরাজ্যের মাটি থেকে নেতৃত্ব দিতে হবে। এই যুক্তরাজ্যের নেতৃত্বে প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।